হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। 1943 সালে পথ চলা শুরু। বয়স অনেক হয়েছে, কিন্তু আজও সে তরতাজা, পাল্লা দিতে পারে তরুণদের সঙ্গে। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ দমন করে ভারতের মাটিতে ব্রিটিশরা পাকাপাকিভাবে নিজেদের শাসনভার কায়েম করল। ব্রিটিশ ভারতের রাজধানী হল কলকাতা। প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজের জন্য ভারতে রেলপথ স্থাপন হল। 1860 খ্রিস্টাব্দে তৈরি হলো হাওড়া স্টেশন। সেই সময় রাজধানী কলকাতার সাথে হাওড়ার যোগাযোগ স্থাপনের জন্য সেতু নির্মাণ জরুরি হয়ে পড়ল, যা এতদিন শুধুমাত্র জলপথের মাধ্যমে ছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক অজানা কথা অজানাই থেকে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। ব্রিটিশ প্রশাসন 1855 থেকে 56 সালে প্রথম একটা সেতুর কথা ভেবেছিল। তৈরি হয়েছিল কমিটিও, কারণ ততদিনে নদীর দুপারেই জাঁকিয়ে বসেছে ব্রিটিশদের কারবার। তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা, তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতু এবার দরকার। 1855-এ সেতু কমিটি চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর চারেক পর 1859 থেকে 60 সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। 1862 সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের ওপর পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন। 29শে মার্চ তিনি প্রয়োজনীয় নকশা উপস্থাপন করেন, কিন্তু সে সময় ব্রিজটি নির্মাণ করা হয়নি। 1871 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ব্রিজ তৈরি করার জন্য একটি অ্যাক্ট পাশ করেন। সেই মতো তৎকালীন বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি একটি পন্টুন ব্রিজ বা ভাসমান ব্রিজের নকশা তৈরি করেন, যেটির মাঝের 200 ফিট অংশ খুলে যেত জোয়ার আসলে এবং জাহাজ চলাচলের জন্য। এই পন্টুন ব্রিজ 1874 সালে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এটিই হলো প্রথম হাওড়া ব্রিজ, যার আনুমানিক আয়ু ছিল 25 বছর। কিন্তু পন্টুন ব্রিজ 68 বছর পরিষেবা দিয়েছে নতুন হাওড়া ব্রিজ তৈরি হওয়ার আগে পর্যন্ত। ব্রিজটি লম্বায় 1528 ফুট এবং চওড়ায় 62 ফুট। এটি তৈরি করতে তখন খরচা হয়েছিল আনুমানিক 22 লক্ষ টাকা। এই ব্রিজে তখন গরুর গাড়ি, মানুষ সবই পারাপার করত, কিন্তু দিনে 4 বার জোয়ারের সময় ও জাহাজ চলাচলের সময় ব্রিজটির মাঝের অংশটি খুলে দেওয়ার জন্য প্রায় আধ ঘন্টার ওপর ট্রাফিক জ্যাম হয়ে যেত দুপাশেই। 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এটার একটা অল্টারনেটিভ সলিউশনের চিন্তাভাবনা করেন এবং একটা কমিটি গঠন করেন। এই পন্টুন ব্রিজের বদলে পার্মানেন্ট ব্রিজের চিন্তাভাবনা শুরু হয়। তার জন্য ব্রিটিশ সরকার ডিজাইন চেয়ে 3000 পাউন্ড প্রাইজ ঘোষণা করে। সেই ডিজাইনের শর্ত ছিল নো অবস্ট্রাকশন ইন দ্য রিভার চ্যানেল। গঙ্গার থেকে মিনিমাম হাইট হতে হবে 29 ফুট। ব্রিজটি যান চলাচলের জন্য হতে হবে 60 ফুট এবং দুপাশে 10 ফুট করে ফুটপাথ থাকতে হবে। গ্রেডিয়েন্ট কুড নট বি স্টিফার দেন 1/35। ভার বহন ক্ষমতা, যেটা তখন ছিল 550 কেজি পার স্কোয়ার মিটার, তার 4 গুণ হতে হবে। এই চুক্তি মতো 9টি সংস্থার কাছ থেকে মোট 18টি ডিজাইন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে জমা পড়ে। তার মধ্যে থেকে 1912 খ্রিস্টাব্দে জার্মান কোম্পানি ম্যানসের ডিজাইন বেস্ট হয়ে 3000 পাউন্ড জিতে নেয়। কিন্তু সব পরিকল্পনার মাঝখানে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1918 ব্রিজ তৈরির পরিকল্পনা ধামাচাপা পড়ে যায়। 1921 খ্রিস্টাব্দে আর.এন. মুখার্জির চেয়ারম্যানশিপে নতুন একটি কমিটি গঠিত হয়। তিনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। কনস্ট্রাকশনের ব্যাপারে আরেকটি নতুন কমিটি মিস্টার বেসেল মটের নেতৃত্বে ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্সকে দেওয়া হয়। তারা যে ডিজাইনটি পেশ করে সেটিতে ভূমিকম্পরোধী কোনো স্ট্রাকচার ছিল না, তাই সেটি রিজেক্ট হয়ে যায়। 1922 খ্রিস্টাব্দে নিউ হাওড়া ব্রিজ কমিশন গঠিত হয়। ঠিক হয় এই নতুন হাওড়া ব্রিজ তৈরি করতে হবে পন্টুন ব্রিজের পাশে, যাতে যাতায়াত স্বাভাবিক থাকে। মুখার্জি কমিটি 5টি ব্রিজের নকশা জমা দেয়।
সেগুলি ছিল সিঙ্গেল স্প্যান আর্চ ব্রিজ, সাসপেনশন ব্রিজ, পিয়ার অ্যান্ড গার্ডার ব্রিজ, ফ্লোটিং ব্রিজ। এই চারটি বিভিন্ন কারণে রিজেক্ট হয়। একমাত্র ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজ ফাইনালি সিলেক্ট হয়। গঙ্গার দৈর্ঘ্য ওই জায়গায় 1500 ফুট। হাওড়া ও কলকাতার দুদিকে অ্যাঙ্কার স্প্যান 325 ফুট করে, ক্যান্টিলিভার স্প্যান দুদিকে 468 ফুট করে, মাঝে সাসপেন্ডেড স্প্যান 564 ফুট। কলকাতা ও হাওড়ার দুদিকের স্তম্ভ মিলিয়ে হাওড়া ব্রিজের মাপ 2150 ফুট। অবশেষে 1937 খ্রিস্টাব্দে কাজ শুরু হয় নতুন হাওড়া ব্রিজের। কিন্তু আবারও বাধা। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফলে যে ব্রিজটির তৈরির জন্য প্রয়োজন ছিল 26,500 মেট্রিক টন হাইটেনসিল স্টিল, তার মাত্র 3,000 টন স্টিল দেওয়ার পরেই বিদেশ থেকে বন্ধ হয়ে যায় স্টিলের সরবরাহ। তাই তখন ভারতের টাটা স্টিল কোম্পানি তৈরি করে বাকি 23,500 মেট্রিক টন হাইটেনসিল স্টিল। ব্যবহার করা স্টিল উৎপাদনের সময় হায়ার পার্সেন্টেজ কপার ও ক্রোমিয়াম ইউজ করা হয়েছিল, যা ব্রিজকে ক্ষয় থেকে এবং হাই হিউমিডিটি ও 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরের তাপমাত্রা থেকেও রক্ষা করবে। ব্রিজ নির্মাণের তত্ত্বাবধানে ছিল ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সহযোগী ছিল ব্রেডওয়েড বার্ন অ্যান্ড জেসফ কনস্ট্রাকশন কোম্পানি। হাওড়া ব্রিজের কোনো নাট বল্টু নেই, এটা আমরা সবাই জানি, কিন্তু 13x2 পিন জয়েন্টস ব্যবহার করা হয়েছে। ব্রিজটি তৈরির সময় এটিই ছিল বিশ্বের তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 97টি বেলুন স্কোয়াড্রন দিয়ে পন্টুন ব্রিজ ও নতুন হাওড়া ব্রিজকে রক্ষা করে ভারতীয় সামরিক বাহিনী। 1965 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত হয় হাওড়া ব্রিজ। নতুন নাম হয় রবীন্দ্র সেতু। 1943 সালের তুলনায় বহরে, ব্যস্ততায় কয়েকশো গুণ বেড়েছে আজকের কলকাতা ও হাওড়া। বেড়েছে যান চলাচলও। তবুও প্রাকৃতিক অপ্রাকৃতিক ঝড়ঝাপটা সামলে অবিরাম কাজ করে চলেছে হাওড়া ব্রিজ। এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট। কিন্তু বাংলার গর্ব বা গেটওয়ে অফ কলকাতাকে রক্ষা করার দায়িত্ব সব মানুষের। যদিও আজ কিছু মানুষের ক্রিয়াকলাপে এই অবিশ্বাস্য স্থাপত্য ধ্বংসের মুখে। কলকাতা ও হাওড়ার যোগসূত্র এই স্থাপত্যে লেখা আছে অনেক ঐতিহাসিক কাহিনী, লেখা আছে অনেক ব্যবসার উত্থান পতন। গঙ্গার ওপরে নিরন্তর দাঁড়িয়ে থাকা এক আবহমানতার নাম হাওড়া ব্রিজ। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।